দাউদকান্দি অনলাইন স্কুল থেকে আজকের ক্লাসটি নেওয়া হচ্ছে গৌরীপুর সুবলতা হাই স্কুলের পক্ষ থেকে, দাউদকান্দি কুমিল্লা। আর ক্লাসটি নিচ্ছি আমি মোহাম্মদ আবুল কাউসার, সিনিয়র শিক্ষক, গৌরীপুর সুবলতা উচ্চ বিদ্যালয়। আজকের বিষয় হলো আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান বিষয়টি পড়ার আগে আমরা একটু নিজেদের প্রয়োজনীয় কথা জেনে নেই, তারপর আত্মকর্মসংস্থান বিষয়টি আমরা আলোচনায় আসব। বর্তমান পরিস্থিতিতে যে করোনা পরিস্থিতি চলছে, সে পরিস্থিতি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেদেরকে মুক্ত রাখার জন্য কতগুলো নিয়ম আমাদেরকে মেনে চলতে হবে। সেই নিয়মগুলি হচ্ছে, আমরা সবাই জানি, বিভিন্ন মিডিয়ায় দেখি, পেপার পত্রিকায় দেখি, টেলিভিশনে দেখি, অহরহই প্রচারিত হচ্ছে এবং আমরা নিজেরা জানিও। জানার পরও আমি আরেকবার বলছি যে আমরা নিজেরা যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কথা, সেইটুকু আমরা বজায় রেখে চলার চেষ্টা করব, তাহলে আমরা নিজেকে রোগ থেকে মুক্ত রাখতে পারবো। আর আমরা যখন বাড়ির বাইরে যাব বা ঘরের বাইরে যাব, তখনই আমরা মাস্ক পরিধান করব। অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, তাহলে নিজেকে অন্যের থুতু, কাশি, ঠান্ডা লাগা থেকে মুক্ত রাখতে পারবো। তারপর যখন আমরা বাসায় ফিরে আসবো বা বাড়িতে ফিরে আসবো, তখন আমরা নিয়ম অনুযায়ী 20 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেব ভালো করে। এটা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি, অথবা বিভিন্ন রকমের সাবান আছে, সাবান ব্যবহার করতে পারি, অথবা যে কোনো ডিটারজেন্ট দিয়েও হাতটা ধোয়া যায়। ভালো করে হাত ধুয়ে নেব, তাহলে আমরা নিজে ফ্রি থাকতে পারবো এই রোগ থেকে। যে কোভিড-19 আমরা দেখছি প্রতিদিন বাংলাদেশে প্রচুর লোক মারা যাচ্ছে, আর এছাড়া বহির্বিশ্বে আরও বেশি ভয়াবহ অবস্থা। সেই তুলনায় আমরা মোটামুটি ভালো আছি। আর এই রোগটা যাতে না হয়, যখন আমরা হাঁচি দেব, কাশি দেব, তখন এটা আমরা হাত দিয়ে ঢেকে রাখবো অথবা কনুই দিয়ে ঢেকে রাখবো, যাতে হাঁচি কাশিটা ছড়িয়ে পড়তে না পারে অথবা অন্যের গায়ে না যায়। এই সমস্ত বিধিবিধানগুলো, নিয়মগুলি যদি আমরা মেনে চলি, তাহলে আমরা নিজেকে ওই ভয়াবহ সংক্রমণ থেকে মুক্ত রাখতে পারব। তো আজকে যে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, সেটা দশম শ্রেণীর ভোকেশনাল শ্রেণী। দশম শ্রেণী ভোকেশনাল, আমি একটা বোর্ডে লিখে দিচ্ছি। ক্লাস দশম শ্রেণী ভোকেশনাল শ্রেণীর যে আজকের চ্যাপ্টারটা আত্মকর্মসংস্থান বিষয়ে,
প্রেষণা ও নির্বাচন, পেশা নির্বাচন, প্রেষণা ও পেশা নির্বাচন। এখন আমরা প্রেষণা কি, প্রেষণার ইংরেজি শব্দটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন, নিজকে এমনভাবে মোটিভেট করা যাতে আমরা আমাদের কর্মটা বেছে নিতে পারি, এটা না হলো প্রেষণা। অথবা যে যে কাজে নিয়োজিত আছে সেই কাজ যাতে সুচারুরূপে বা ভালোভাবে আরও বেশি অগ্রগামী হয়, আরও বেশি মানুষ দক্ষ হয়, অভিজ্ঞ হয়, এক্সপিরিয়েন্সড হয়, সেদিকে খেয়াল রাখা, সেদিকে চেষ্টা করা, এটা নাম হলো প্রেষণা। কাজে ভালো লাগা, কাজকে পছন্দ করা, কাজকে আন্তরিকভাবে মেনে নেওয়া, মেনে নেওয়ার জন্য করণীয় কাজগুলি করা, এটাকে বলা হয় প্রেষণা। তো পেশা নির্বাচন, পেশা অর্থ আমরা বুঝি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে মানুষ যে কর্ম করে থাকে তাকে বলা হয় পেশা। সেই পেশাটা কিভাবে কে কোন পেশা নির্বাচন করবে, কে কোন পেশায় নিয়োজিত হবে, নিজকে নিয়োজিত রাখবে, সেটা নির্বাচন করা। পেশা নির্বাচন করার যার যার দক্ষতা, অভিজ্ঞতা এবং উৎসাহ, উদ্দীপনা ইত্যাদির উপর নির্ভর করে। তো আমরা জানলাম প্রেষণার ধারণা এবং প্রেষণার সংজ্ঞা। যদি আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই বইয়ের ভাষায়, তাহলে প্রেষণাটা কি আমরা বুঝতে পারি। ব্যাপক অর্থে প্রেষণা হলো প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কর্মদক্ষতা ব্যবহারের লক্ষ্যে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এবং প্ররোচিত করার প্রক্রিয়া। অনুপ্রেরণা দেওয়া, উৎসাহিত করা এবং কাজে বেশি প্রেরণা দেওয়া, এগুলি পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় প্রেষণা। তাহলে সাধারণ অর্থে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা প্রভাবিত করে স্বয়ং সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে চলার আগ্রহ সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় প্রেষণা। প্রেষণার মাধ্যমে মানুষ নিজেকে আরও বেশি আগ্রহী করে তুলতে পারে, কর্মনিয়োগ করতে পারে এবং বেশি পরিমাণ কাজ করতে পারে, এটি হলো প্রেষণা। প্রেষণার এমন কিছু একজন ব্যক্তিকে যা কার্যে উত্তম রূপে কর্মসাধন করার প্রক্রিয়া বা তার মধ্যে প্রেরণা যোগায়, সেটাকে বলা হয় প্রেষণা। অর্থাৎ মানবিক শক্তি বৃদ্ধি করা, মানবিক শক্তির যোগান দেওয়া, মানবিক শক্তি যাতে মানুষ বেশি পায়, অনেক উৎফুল্ল থাকে এবং উৎফুল্ল নিয়ে যাতে বেশি কাজ করে, সেই ধরনের শক্তি সঞ্চয় করাকে বলা হয় প্রেষণা। আর পেশা হচ্ছে কর্ম, মানুষ যার যার দক্ষতা অভিজ্ঞতা অনুযায়ী কর্ম করবে, সেটাই হচ্ছে প্রেষণা। প্রেষণার একটা চক্র আছে, সে চক্রটা হলো অভাববোধ থেকে প্রেষণা, উদ্দেশ্যমূলক আচরণ থেকে প্রেষণা, লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য প্রেষণা। মানুষ প্রেষণামূলক কাজ করে অভাববোধ থেকে। অভাব যদি না থাকে মানুষ প্রেষণায় উদ্বুদ্ধ হতো না। অভাব আছে বলে মানুষ কাজ করে এবং তার কাঙ্ক্ষিত অভাবটা মেটানোর জন্য, কাঙ্ক্ষিত অভাবটা যাতে পূরণ হয়, সেই জন্য মানুষ বেশি পরিমাণে জীবিকা চায় এবং জীবিকাকে বৃদ্ধি করার জন্য প্রেষণা প্রয়োজন। প্রেষণা পাইলেই মানুষ বেশি পরিমাণে কাজ করে এবং বেশি উপার্জন করতে সক্ষম হয়। তারপরে দ্বিতীয়টা হলো উদ্দেশ্যমূলক আচরণ। প্রেষণার একটা উদ্দেশ্য আছে। মানুষ প্রত্যেকটা কোনো কাজ মানুষের উদ্দেশ্য ছাড়া করে না। যে যে কাজ করে একটা উদ্দেশ্য নিয়ে মানুষ কাজ করে। সেই উদ্দেশ্যটা হলো আমি কাজ করবো, বিনিময়ে পয়সা পাবো, অথবা সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, অথবা সমাজের বিভিন্ন লোকের উপকার হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ প্রেষণামূলক কাজে নিয়োজিত হয়। তো প্রেষণা যদি না থাকতো মানুষ কাজ করতে পারতো না। প্রেষণাটা হচ্ছে এমন একটা জিনিস, যে প্রক্রিয়া মানুষের থেকে বেশি কাজ আদায় করা যায়, মানুষকে বেশি কাজে উদ্বুদ্ধ করা যায়, বেশি নিয়োজিত করা যায়, এই সমস্ত দিকটি হলো মানুষের প্রেষণা। আর যদি প্রেষণা না থাকে, মানুষ কাজে নেটিয়ে করে উৎসাহ পায় না, সে কাজ ঠিক মতো হয় না, ফলে উৎপাদন ব্যাহত হয়। মালিকের বা যিনি প্রতিষ্ঠান প্রধান, তাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্য ব্যাহত, উৎপাদন ঠিক মতো হয় না, পরিণামে সেটা ধ্বংসের দিকে পরিগণিত হয়। আরেকটা হলো উদ্দেশ্য সাধন। প্রেষণা হলো একটা উদ্দেশ্য সাধন। একটা শ্রমিক 10 একক পরিমাণ কাজ করতে পারে, যদি সে প্রেষণা পায় তাহলে সে আরও 1 একক 2 একক কাজ বেশি করে। এই যে কাজ বেশি করার যে প্রক্রিয়া, সেটি হলো প্রেষণা। প্রেষণা না থাকলে মানুষ কাজ বেশি করতে পারত না। এই প্রেষণা আছে বলেই মানুষ কাজ বেশি করে। আর প্রেষণার কারণে সে পারিশ্রমিকও
বেশি পায়। এই জন্য মানুষকে প্রেরণা দিতে হবে। প্রেরণার কিছু প্রেরণা তত্ত্বে আমরা দেখতে পাই, ম্যাকলিল্যান্ডের মতে কৃতিত্ব অর্জন হচ্ছে একটি শিক্ষণীয় প্রেরণা যা ব্যক্তিকে উঁচু মানের অর্থ সম্পাদনে প্রেষিত করে থাকে, কার্য সম্পাদনে প্রেষিত করে থাকে। মানুষ যা কাজ করে আর ঠিক আরও বেশি কাজ করার জন্য তাকে উৎসাহিত করে, এটা হলো একটা প্রেরণার উদ্দেশ্য। তারপরে অধ্যাপক ম্যানফোর্ড বলেন, কৃতিত্ব প্রেরণা প্রাণীর সঞ্জীবনী শক্তি যা তাকে কাজকর্মে উচ্চমানের পরিচয় দিতে তাগিদ দেয়। প্রেরণা এমন একটা শক্তি যে শক্তিটা মানুষ সবচেয়ে বেশি কাজ করার উৎসাহ বোধ করে, এটা না হলো প্রেরণা। প্রেরণাকে সংক্ষেপে সোর্ট বলা হয়। সোর্ট অর্থ স্ট্রেংথ, স্ট্রেংথ অর্থ শক্তি। মানুষের মধ্যে যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথকে বৃদ্ধি করা, এটা হলো ওয়ার্কনেস। ওয়ার্কনেস অর্থ উইকনেস অর্থ দুর্বলতা, অর্থাৎ মানুষের মধ্যে যে উইকনেস আছে, দুর্বলতা, সেই দুর্বলতা কাটিয়ে সে সবলভাবে ফিরে আসবে এটা। আর 3 নম্বরটা হচ্ছে ও মানে অপরচুনিটি। অপরচুনিটি সুযোগ। মানুষ যে যে কাজ করবে, কাজে যদি সুযোগ সুবিধা বাড়তে থাকে, সুযোগ বৃদ্ধি করা হয়, তাহলে সে এমনি উদ্দীপনা পায়। উদ্দীপনা পেয়ে সে বেশি কাজ করতে সমর্থ হয়। 3 নম্বর হচ্ছে ট্রিট। থ্রেট। থ্রেট অর্থ হুমকি বা ঝুঁকি, অর্থাৎ কাজের মধ্যে যদি কোনো থ্রেট না থাকে, হুমকি না থাকে, তাহলেও সেই কাজটা ঠিকমতো করে না। কাজে থ্রেট থাকতে হবে, ঝুঁকি থাকতে হবে। ঝুঁকি না থাকলে মানুষ কাজ করে না। মানুষ এমনিতে কোনো কাজ করতে চায় না। যদি তার মধ্যে কোনো দায়িত্ব বা কোনো রকম খবরদারি না থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার না থাকে, তাহলে মানুষ অধীনস্থ লোকেরা কাজ করতে চায় না। অধীনস্থ লোকদের কাজ বাড়ানোর জন্যই প্রেরণা প্রয়োজন। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি প্রেরণা উন্নয়নের মধ্যে পেশা নির্বাচন। পেশা নির্বাচন, পেশা নির্বাচন কেমন করা হয়? চরম উৎকর্ষের প্রতি অঙ্গীকার। চরম উৎকর্ষের প্রতি অঙ্গীকার। মানুষ যখন নিজে নিজে অঙ্গীকার করে যে আমি আরও বেশি সফল হব, আমি আরও বেশি উন্নয়ন করব, আমি আরও বেশি নিজের আর্থিক অবস্থা ভাগ্যের পরিবর্তন করব, সেই পরিবর্তন করার জন্য মানুষ নিজ থেকেই প্রেরণা পেয়ে থাকে। আর যদি প্রেরণা না পায়, সে কাজ করতে পারে না। যে যে কাজ করে নিজের উদ্দীপনাকে, নিজের প্রাণ শক্তিকে, নিজের যে আত্মশক্তি আছে, সে আত্মশক্তিকে কাজে লাগিয়ে মানুষ কাজ করে, তখন সে আরও বেশি প্রেরণা পায় এবং প্রেরণা পেয়ে সে নিজে আরও উৎসাহিত হয়, সামনের দিকে অগ্রসর হয়। তারপরে কাজের প্রতি অঙ্গীকার। কাজের প্রতি অঙ্গীকার। উচ্চ কৃতিত্ব প্রেরণার মধ্যে ব্যক্তিরা কাজ করতে অঙ্গীকার করেন, নিজকে পুরোপুরি নিয়োজিত করতে থাকে, এই কর্মকে ভুলে যান না। তাই তারা অসমাপ্ত কাজকে পছন্দ করেন না। ব্যর্থতা ধরনের ব্যক্তি ভেঙে পড়েন না। তারা বিশ্বাস করেন যে বড় সাফল্য রাতারাতি আসে না। তারা তাদের কাজের প্রতি অঙ্গীকার থাকে। তারা সামান্যতম যদি অসফল হয়, তাহলে অসফলতার দিকটা খেয়াল করেন না। তারা সবসময় খেয়াল করেন কীভাবে সফল হবেন, কীভাবে আরও বেশি নিজকে প্রতিষ্ঠিত করবেন। তারা অল্প ক্ষতিতে ভেঙে পড়ে না। তারা চায় যে এই ক্ষতি কাটিয়ে উঠিয়ে তারা কীভাবে আরও বেশি আর্থিকভাবে লাভবান হবে, সেই চেষ্টা থাকে। এটা হলো তোমার পরিমিত ঝুঁকি গ্রহণে আগ্রহী। যারা অল্প পরিমাণে ঝুঁকি নিতে আগ্রহী। কথায় আছে নো রিস্ক নো গেইন। ঝুঁকি নাই, লাভও নাই। যেখানে ঝুঁকি আছে সেখানে লাভ আছে। ঝুঁকি বেশি থাকলে লাভের পরিমাণ, ঝুঁকি কম লাভ হয় না। তাইলে লাভ করতে হলে আমাকে ঝুঁকি নিতে হবে। ঝুঁকি নিলেই আমি লাভ করতে পারবো। আর যারা ঝুঁকি নিতে জানে তারা কখনোই সফল কাম বা সফলতা অর্জন করতে পারে না। 4 নম্বর যে সুযোগ সুবিধা গ্রহণ। সুযোগ সুবিধা গ্রহণ। সুযোগ বিভিন্ন রকম আছে। সময় সুযোগ আছে, তারপরে কিছুটা কালগত সুযোগ আছে, তারপরে বস্তুগত সুযোগ আছে, ভাবগত সুযোগ আছে, বিভিন্ন রকমের সুযোগ আছে। সেই সুযোগগুলি কাজে লাগাতে হবে। যেমন ফর এক্সাম্পল, এখন টমেটোর কেজি 100 টাকা, কিন্তু সিজনে দেখা যায় 15 টাকা 20 টাকা কেজি। এই যে সময়গত সুযোগ, এই সময়গত সুযোগটা কাজে লাগাতে হবে। যে আমরা যদি এটাকে স্টোরেজ করে রেখে দিতে পারি, তাহলে দেখা যাবে যে 20 টাকাটা আরও 20 টাকা খরচ করলে 40 টাকা, কিন্তু আমরা সময়কালে বিক্রি করতে পারবো 100 টাকা কেজি। এইভাবে এই সময়কে কাজে লাগিয়ে মানুষ লাভবান হতে পারে, আর্থিক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে।
পরামর্শ গ্রহণে আগ্রহী। অনেক সময় কারো পরামর্শ যে আমি এক রকমের কাজ করি, এই কাজ করে আমি লাভবান হইতে পারতেছি না, আমি আরেকটা কাজে, ভিন্ন আরেকটা কাজে সহায়তা নেব, তাহলে আমি নিজেকে আরও বেশি প্রতিষ্ঠিত করতে পারবো। এমন অনেক কাজ আছে যে এক কাজের পাশাপাশি আরেক কাজ করে। যেমন একজন ব্যবসায়ী ব্যবসা করে, ব্যবসার সাথে সাথে ব্যাংকে টাকা ডিপোজিট করে, সেখান থেকে লাভবান হয়। অন্যকে টাকা লগ্নি দেয়, সেখান থেকে লাভবান হয়। অথবা সে এই ব্যবসার সাথে সাথে কিছু মাল মজুদ রেখে পরবর্তীতে বিক্রি করে। যেমন ব্যবসা করছে গার্মেন্টসের ব্যবসা, সেদিকে আলু মজুদ রেখে দামের সময় বিক্রি করে। এরকম সুযোগ সুবিধা গ্রহণ করা, পরামর্শের মাধ্যমে এগুলো হয়ে থাকে। সময় জ্ঞান না থাকলে মানুষ লাভবান হইতে পারে না। প্রত্যেকটা কাজ সময়ের কাজ সময় করতে হবে। সময়ের কাজ অসময় করলে মানুষ তখন সফল হইতে পারে না। তাইলে যারা পেশায় উদ্বুদ্ধ হবে তাদের সময় জ্ঞান থাকতে হবে। সময় জ্ঞান থাকলেই মানুষ উন্নতি করতে পারবে। নতুন অপরিচিত অবস্থার আশাবাদ। তোমার সব সময় পরিবেশ একরকম থাকে না। নতুন পরিবেশ হয়, নতুন পরিস্থিতি হয়, নতুন পরিবেশ নতুন পরিস্থিতি। মানুষ এই ধরনের যদি আশাবাদ না থাকে, নতুন দিনের স্বপ্ন না থাকে, তাহলে মানুষ উন্নতি লাভ করতে পারে না। স্বপ্নই মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। তার স্বপ্নটা হবে উচ্চাকাঙ্ক্ষী, তাহলে সে উন্নতি করতে পারবে। দক্ষ অভিজ্ঞ, যিনি কাজ করবেন তিনি আস্তে আস্তে কাজের প্রতি অভিজ্ঞ হয়ে পড়ে। দক্ষ এবং অভিজ্ঞ হলে পরে সে তার কাজকে অগ্রসর করতে পারবে এবং এগিয়ে নিয়ে যেতে পারবে। পেশা নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয়। পেশা নির্বাচনের কিছু গুরুত্ব আছে, আমরা সেগুলি পর্যায়ক্রমে দেখো। যে পেশা নিশ্চিত করা, আমি যে পেশায় নিয়োজিত থাকবো সেই পেশাটা আমাকে নিশ্চিত করতে হবে যে আমি এই পেশায় থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করব। নিজের সামর্থ্য, দুর্বলতার সুযোগ, ঝুঁকি ইত্যাদি নির্ধারণ করা। অর্থাৎ আমার নিজের কতটুকু ঝুঁকি আছে, আমার নিজের কতটুকু সামর্থ্য আছে, আমি কতটুকু কাজ করতে পারবো, কতটুকু এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই ব্যাপারে আমার সামর্থ্য কী, আমার দুর্বলতা কী, আমার উইকনেস কী, এগুলি যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার সহজেই পেশাটা নির্বাচন করতে পারবো। আর্থিক সুবিধা ও নিরাপত্তা বিবেচনা করা, এই কাজ করে আমার আর্থিক সুবিধা আসবে কি, আমার নিরাপত্তা আসবে কি, আমি কতটুকু লাভবান হবো, এটা পূর্বেই যাচাই বাছাই করা, পূর্বেই চিন্তা ভাবনা করা, তারপরে কাজে হাত দেওয়া। তাহলে আমি কাজকে সুষ্ঠুরূপে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা হলো পেশা নির্বাচনের গুরুত্ব। সঠিক পেশা নির্বাচনের প্রয়োজনীয় তথ্য ব্যবহার করা, তথ্যপত্র জানা, ন্যায্য বেতন জানা, বোনাস জানা, বাসস্থানের সুবিধা, চিকিৎসা সুবিধা, পরিবহন সুবিধা, রেশন সুবিধা, আর্থিক নিরাপত্তা, চাকরির নিরাপত্তা, সুষ্ঠু কর্মপরিবেশ ইত্যাদি থাকলে তারপরে আকর্ষণীয় কাজ, প্রশিক্ষণের সুযোগ, শ্রমিক সংগঠন, প্রতিষ্ঠানের সুনাম, সামাজিক মর্যাদা, এগুলো থাকলে মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং সেই পেশায় কী যেন বলে নিজেদেরকে আরও বেশি আগ্রহী করে তুলতে পারে এবং উন্নতি করতে পারে। সুতরাং আমরা এখন দেখতে পারি যে প্রেস সমাধানের জন্য কোন জিনিসগুলি সবচেয়ে বেশি কাজে লাগে। 1 নম্বরে ন্যায্য বেতন। মানুষ যদি ন্যায্য বেতন পায় তাহলে সে তার কাজে উদ্বুদ্ধ হয়। ন্যায্য বেতনের আশায় সবাই কাজ করে। কর্মচারীরা যখন তাদের ন্যায্য বেতন পাবে তাহলে তারা
কাজে উদ্বুদ্ধ হবে এবং তারা আরও এগিয়ে যাবে। 2 নম্বরে বোনাস। কর্মীরা যদি রীতিমতো তাদের বোনাস পায়, তাহলে তারা কাজে উৎসাহিত হয়। যেমন 2 বোনাস, পূজায় বোনাস, তারপরে কি যেন বলে একটু পয়লা বৈশাখে বোনাস, এই সমস্ত বোনাসগুলো যদি পায় তাহলে তারা কাজে উৎসাহিত হয় আর এগিয়ে যায়। তাহলে কাজের পরিমাণ, পরিধি, কাজের প্রতি যে মমতা সেটা বাড়তে থাকে। তারপরে বাসস্থান সুবিধা। বাসস্থান সুবিধা হচ্ছে কর্মীরা যদি তার কাজের ক্ষেত্রের পাশাপাশি বা কাছাকাছি বাসস্থান সুবিধা পায় বা কাজের থাকার সুবিধা পায়, তাহলে তারা সহজেই কর্মক্ষেত্রে আসতে পারে এবং কাজের পরিমাণ বেড়ে যায়। এটা হলো বাসস্থান সুবিধা। চিকিৎসা সুবিধা। চিকিৎসা সুবিধা হলো কর্মীরা যদি তাদের অসুস্থতার সময় অথবা কোনো ইনসিডেন্ট করে সেই সময় তারা চিকিৎসা সুবিধা পায়, তাহলে তারা ওই কাজে বেশি আগ্রহী হয় এবং কাজের দিকে তারা মনোনিবেশ করে। তারপরে পরিবহন সুবিধা। পরিবহন পথে যে কায়দায় বা পরিবহন সুবিধা। পরিবহন সুবিধা বলতে শ্রমিকরা যদি মালামাল সহজে পরিবহন করতে পারে অথবা নিজেরা যেখানে থাকে সেখান থেকে সহজে পরিবাহিত হয়ে কর্মক্ষেত্রে আসতে পারে, এরকম পরিবহনের সুবিধা পাওয়া যায়, তাহলে শ্রমিকরা বেশি কাজ করে। এইরকম পরিবহন সুবিধা থাকতে হবে। এটা হলো প্রেষণার আরেকটা দিক, রেশন সুবিধা। অনেক ক্ষেত্রে রেশন সুবিধা থাকে, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ, মিডিয়া, আর্মি ইত্যাদি থেকে আমরা যে তারা রেশন সুবিধা পেয়ে থাকে। রেশন সুবিধা পাওয়ার কারণে এই চাকরিটা লোভনীয় মনে করে এবং অনেকে সেই চাকরিতে জয়েন করতে বা যাইতে চায়। আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা হলো অর্থনৈতিকভাবে নিরাপত্তা পাওয়া। যেমন একজন লোক যদি চাকরি করে সেখানে কিন্তু তার অর্থটা মাসে মাসে বেতন পাবে সেটা নিশ্চিত থাকে, এবং বিভিন্ন রকমের উৎসব আসলে উৎসব বোনাস পাবে সেটা যদি তার নিশ্চিত থাকে। কোনো রকম ইনসিডেন্ট হলে সে চিকিৎসা সুবিধা পাবে। তারপরে যদি তার কোনো বাসস্থান তৈরির ব্যাপার হয় সেখানে তার কর্মক্ষেত্র থেকে সুবিধা পাবে। এরকম যদি নিরাপত্তা থাকে তাহলে সে কাজে বেশি উৎসাহিত হবে এবং কাজটাকে আন্তরিকভাবে করতে চেষ্টা করবে। তারপরে চাকরির নিরাপত্তা। চাকরির নিরাপত্তা। চাকরির নিরাপত্তা বলতে যে চাকরি করে সে চাকরিটা যদি স্থায়ী হয় এবং চাকরি সহজে যাবে না এরকম মনোভাব যদি তার মধ্যে জন্মায়, তাহলে সে আন্তরিকতার সাথে সে কাজটা করে। এটার নাম হলো চাকরির নিরাপত্তা। চাকরির নিরাপত্তা থাকলে তারপরে সেটা হলো কর্মপরিবেশ। সুষ্ঠু কর্মপরিবেশটা যদি অত্যন্ত ভালো হয়, সুন্দর হয়, স্বাস্থ্যের জন্য ভালো হয়, অর্থাৎ স্বাস্থ্যকর পরিবেশ সবাই চায়। যেখানে একটা অ্যামিউজমেন্ট আছে, আনন্দ আছে, সে আনন্দ নিয়ে কাজ করতে পারবে এবং কর্মপরিবেশটা অত্যন্ত ভালো। এরকম যদি পরিবেশ থাকে তাহলে সে সেখানে কাজ করে সুখী হয় এবং আন্তরিকতার সাথে কাজ করে নেবে মালিক বা কর্তৃপক্ষ লাভবান হয়। তারপরে কাজটা যদি আকর্ষণীয় কাজ হয়, আকর্ষণীয় কাজ। কিছু কাজ আছে
আকর্ষণীয়, অত্যন্ত আকর্ষণীয়। যেমন বাংলাদেশে নেভাল অফিসার, নৌবাহিনীর অফিসার অথবা বিমান বাহিনীর অফিসার অথবা সেনাবাহিনীর অফিসার, এটা অত্যন্ত আকর্ষণীয় একটা কাজ। এরকম আকর্ষণীয় কাজ পেলে মানুষ করতে আগ্রহী হয়, এটাকে বলছে যে আকর্ষণীয় কাজ। অর্থাৎ যে যে কাজ করবে কাজের প্রতি একটা আকর্ষণ থাকতে হবে। আকর্ষণ থাকলে অথবা এই যে উপরোক্ত সুবিধাগুলো, এই সুবিধাগুলো যদি পেয়ে থাকে তাহলে একটা মানুষ আকর্ষণীয়ভাবে কাজ করবে। তারপর হলো প্রতিষ্ঠানের সুনাম, সামাজিক মর্যাদা, প্রশিক্ষণের সুযোগ, এগুলো সব একটা একটা করে লেখলাম না, আর দুটা তিনটা আছে। প্রশিক্ষণের সুযোগ থাকবে, অর্থাৎ যে যে কাজ করবে সেখানে সে প্রশিক্ষণের সুযোগ পাবে, তাহলে সে আগ্রহ